লিসেনার। আজকে টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনার অপারেটিং সিস্টেমে ইক্লিপস আইডি ইনস্টল করে জাভা রান করতে পারবেন। তো প্রথমে আসি, আইডি বলতে আমরা কি বুঝি। আইডি দ্যাট মিনস ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। গত লেকচারে আমরা দেখেছিলাম কিভাবে একেবারে র লেভেল থেকে কোডগুলো করতে হয়। তো আমরা একেবারে নোটপ্যাডে ডিরেক্ট জাভা প্রোগ্রাম লিখে সেটিকে কমান্ড প্রম্পটের মাধ্যমে সেটিকে কম্পাইল করেছি এবং রান করেছি। তো আজকে আমি দেখাবো আপনাদেরকে কীভাবে আইডিতে আপনারা কাজ করবেন। তো আইডির মেইন যে সুবিধা হলো, আইডি জাস্ট একটা কোড এডিটর হিসেবে কাজ করবে, টেক্সট এডিটর, এবং এটি সিনট্যাক্স হাইলাইটার হিসেবে কাজ করে। আমরা অনেক সময় যখন ডেভেলপাররা যখন জাভা কোড লিখি অথবা যেই ধরনের আইডিতে আমরা যে ধরনের প্রোগ্রামিং করে থাকি না কেন, আমরা যখন কোডের ভিতরে বিভিন্ন সিনট্যাক্স থাকে, আমাদের কোডের মেথডগুলো থাকে, ফাংশনের নামগুলো থাকে, ভেরিয়েবলগুলো থাকে, তো এই সব জিনিসগুলোকে আইডি কী করে এক একটা ডিফারেন্ট টাইপ অফ কালার তারা ইউজ করে, যাতে করে আমাদের আসলে পড়তে সুবিধা হয় কোডগুলো, মানে হিউম্যান রিডেবল এই কোডগুলোকে আরও বেশি অ্যাট্রাকটিভ করে তুলে তারা, যাতে করে আমরা সহজে আমরা নিজেদের লেখা আমাদের মেথডটা আমরা সহজেই বুঝতে পারি। এছাড়াও এটি কিন্তু একটা অটো কম্পাইলার হিসেবেও কাজ করে। তো অটো কম্পাইলার বলতে বোঝাচ্ছি আমরা যখন জাস্ট মোবাইলে যে ডিকশনারি ইউজ করি, তো ওইখানে আমরা দেখি থাকি যে সাপোজ আমরা কোনো কিছু ওয়ার্ড লিখতে যাচ্ছি, ডেভেলপার এই ওয়ার্ডটি লিখতে যাচ্ছি, জাস্ট আমরা ডি.ভি লিখলে কিন্তু অলরেডি বিভিন্ন টাইপসের ওয়ার্ড চলে আসছে। তো এই ধরনের কাজটা কিন্তু আমাদের কম্পাইলার করে থাকে। সাপোজ আপনি একটি ক্লাসের ভিতরে একটি মেথড লিখলেন, সাপোজ এই মেথডের নাম হলো আপনার অটো মাল্টিপ্লিকেশন। তো এই অটো মাল্টিপ্লাই এই মেথডটি আপনি চাচ্ছেন আপনি আরেকটা ক্লাস থেকে আপনি এই মেথডটাকে আপনি এক্সিকিউট করতে যাচ্ছেন, ইউজ করতে চাচ্ছেন। তো তখন ওই ক্লাসের অবজেক্ট ডট দেওয়ার পর আপনাকে পুরা নামটা লেখার দরকার নেই, আপনি জাস্ট শুধু অটো লেখার সাথে সাথে দেখবেন যে নিচে অনেক সাজেশনের মধ্যে চলে আসছে অটো মাল্টিপ্লাই এই নামে মেথড থাকবে, এবং ওখান থেকে আপনি সেই মেথডটাকে ইউজ করতে পারবেন। তো এই অটো কম্পাইলার এই জিনিসটাও কিন্তু আমাদের আইডি কাজ করে থাকে। এছাড়া কিন্তু আমাদের যখন আমরা কোড করার সময় কিন্তু আমাদের বিভিন্ন ধরনের ভুল হয়ে থাকে। আমরা দ্রুত লেখার সময় জাভা কিন্তু আমরা জানি একটি কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ, যেখানে আপনার ছোটো হাতে বড় হাতে এটা কিন্তু অনেক বড় ধরনের প্রবলেম ফেস করতে পারে। তো আমার দেখা যায় খুব দ্রুত টাইপ করার সময় কোনো একটা জিনিস ছোটো হাতে লিখে ফেলেছি। তো যখনই আমরা আইডি ইউজ করব তখন সিনট্যাক্সগত যদি কোনো ইরর হয়, তো সাথে সাথে কিন্তু কম্পাইলার আমাদের সেই লাইনে ওয়ার্নিং দিয়ে দিবে। তো এই কারণে আসলে আমাদের ভুলগুলা থেকে আমাদের আসলে এই কম্পাইলার আমাদের সেভ করবে। যখন আমি গত ক্লাসে দেখেছিলাম নোটপ্যাডে যখন আমি লিখতেছি, সাপোজ আমি জাস্ট লিখেছি যে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন। তো এই পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন দেওয়ার পর আমরা যখন স্ট্রিং আর্গুমেন্ট দিচ্ছি, হঠাৎ করে দেখা যাচ্ছে আমরা স্ট্রিংয়ে এসটা বড় হতে দিলাম না, ছোট হাতে দিয়ে দিলাম। তো নোটপ্যাডে এখান থেকে কোনো ভুল ধরা পড়তেছে না। যখন আমি কম্পাইল করব, আবার কমান্ড প্রম্পটে ঢুকে কম্পাইল করব, তখন কিন্তু আমাদের ভুলটা ধরা পড়বে। আর আমি যদি আইডি ইউজ করি, তো সুবিধা হলো কি, যে আমি যখনই লিখবো, যখনই আমি স্ট্রিংয়ে এসটা ছোটো হাতে দিয়ে দিচ্ছি, সাথে সাথে সেই লাইনে ইরোরটা দেখাবে যে না, তুমি এখানে ভুল করেছো, এই জায়গাটা ঠিক করো। তো এই দিক থেকে আমরা অনেক বড় একটা অ্যাডভান্টেজ পেয়ে থাকি। তো এছাড়াও আইডি আছে ডিবাগার হিসেবে কাজ করে। তো এই ডিবাগারের জিনিসটা আপনি যখন ডেভেলপার মুডে যখন আপনি কাজ করবেন, যখন অ্যাপস ডেভেলপমেন্ট করবেন অথবা কোনো প্রজেক্টে বিশেষ করে আপনি সার্ভার নিয়ে কোনো কিছু কাজ করতে যাচ্ছেন, কোনো এপিআই পাঠাচ্ছেন, তো ওই ক্ষেত্রে কিন্তু আপনাকে ডিবাগারটা খুব বেশি ইউজ হয়। সাপোজ আমি আপনাকে একটা এক্সাম্পল বলি ডিবাগারের ইউজটা কোথায় হয়েছিল। আমার সাথে বেশিরভাগ মানে কী ধরনের ক্ষেত্রে এগুলো হয়ে থাকে এটা আমি বলে থাকি। যে আমি কিছুদিন আগে অ্যান্ড্রয়েডের কিটক্যাট ভার্সনে কাজ করতেছিলাম। তো আমি একটি এপিআই কল করতেছিলাম, যার মাধ্যমে জাস্ট আমি কিছু ইনফরমেশন দিয়ে আমি সার্ভার থেকে ডাটা নিব। তো ইনফরমেশনগুলো যখন দিচ্ছিলাম, তো আমার এই অ্যাপসটির মধ্যে ইংলিশ এবং বাংলা দুই ধরনের ল্যাঙ্গুয়েজ আমার ইউজ হচ্ছে। তো আমি যখন বাংলা সিলেক্ট করে রাখতেছি, তো ওকে যখন আমি বাংলা সিলেক্ট করে রাখছি, তখন কিন্তু আমার সব কিছুই কিন্তু বাংলাতে কনভার্ট হয়ে যাচ্ছে। বাট আমি যদি যেই ডাটা দিয়ে আমি আমার সার্ভারে আমি নক করবো, সার্ভারে আমি যাবো যে ঠিক আছে আমাকে এটা পাঠাও, ওইটা যদি বাংলাতে হয়ে যায়, সাপোজ আমি কোনো ইউজারের নাম বা লগ ইন আইডি এটি যদি বাংলা ট্রান্সলেট হয়ে যায়, তখন কিন্তু আমি ইউজার থেকে কোনো ডাটা পাবো না। সেই ক্ষেত্রে কিন্তু আমি সেম প্রবলেমে পড়তেছিলাম। আমি জাস্ট এপিআই কল করতেছি, বাট সার্ভার থেকে কোনো ডাটা আসতেছে না। তো আমি ভাবলাম যে সার্ভারে কোনো প্রবলেম হলো, তো আমি আমার কলিগকে বললাম যে ঠিক আছে আপনি সার্ভারটা দেখুন। তো সার্ভার চেক করে দেখলো না, সার্ভারেও কোনো প্রবলেম নাই, কোথাও ভুল কোথাও ধরা পড়ে না।
টানা 2-3 ঘন্টা হিসাব করার পর আমি যখন ডিবাগ মোডে যখন আমি আমার অ্যাপসটা রান করলাম, ডিবাগিং করলাম, দেখলাম যে আসলে কীভাবে আমার ডাটাটাই মানে এপিআইটা কীভাবে কল হচ্ছে। আমি তখন দেখলাম যে আমি যখন মার্শম্যালোতে ইউজ করতেছি এই অ্যাপসটা, মার্শম্যালোতে আমার ইংলিশটা অটোমেটিক বাংলায় কনভার্ট হয়ে যাচ্ছে। আমার এপিআই যে আমি যে ডাটাটা পাঠাচ্ছিলাম সেটা কিন্তু বাংলায় কনভার্ট হয়ে যাচ্ছিলো। তো তখন আমি বুঝতে পারলাম আসলে প্রবলেমটা কোথায়। তো তখন আমি আবার এই প্রবলেমটা আমি সলভ করতে পারছিলাম। তো এই ধরনের ক্ষেত্রে কিন্তু আসলে আমরা ডেভেলপাররা কিন্তু এই ডিবাগ করা প্রয়োজনটা হয় আমাদের। যে কোনো একটা আমি কোনো কিছু কল করতে যাচ্ছি, বাট প্রোগ্রামটা ইন্টারনালি কীভাবে সে কলব্যাক মেথডটা কাজ করতেছে, কীভাবে আমাদের ডাটা সার্ভারে আসতেছে, এই জিনিসগুলোর জন্য কিন্তু আসলে ডিবাগারটা প্রয়োজন। এই ডিবাগারটা নিয়ে জাস্ট আমি আলোচনা করলাম যে আপনারা যদি একদম নতুন কেউ থাকেন তাহলে তারা এই ডিবাগার এই সম্পর্কে অনেকের আইডিয়া নেই। তো এই কারণে আসলে আমি বললাম আপনাদের ডিবাগারটা পরবর্তীতে আপনাদের অনেক ইউজ হবে যখন আপনার অ্যাপস ডেভেলপমেন্টে চলে যাবেন। আর এছাড়া আছে আপনার বিল্ড অটোমেশন টুল। এটি কিন্তু প্রত্যেকটা আইডির মধ্যে থাকে। যেমন আমরা যখন অ্যান্ড্রয়েড নিয়ে কাজ করি, অ্যান্ড্রয়েড স্টুডিও, ইক্লিপস নিয়ে কাজ করি, তখন কিন্তু তার ভিতরে গ্রেডেল বিল্ড টুল থাকে, অ্যান্ড টুল, এগুলো আমরা বিল্ড টুলগুলো থাকে। এই বিল্ড টুলের মেন কাজটা হলো আমরা যখন কোনো একটা অ্যাপস বানাবো অ্যান্ড্রয়েডের, তো একটা অ্যাপসের মধ্যে অনেকগুলো ফাইল থাকে। ক্লাস ফাইল বলেন, এক্সএমএল ফাইল বলেন, আপনি জেসন ফাইল বলেন, আর কি বলবো, ডিফারেন্ট টাইপ অফ ফাইল। তারপর হচ্ছে আমাদের জেপিজি ইমেজ থাকে, আমাদের মানে যে আমরা যখন লগো যে ইউজ করি, তো লগোগুলো সব কিছু একটা টোটাল। তারপর হচ্ছে আমাদের সোর্স কোডগুলা, আমাদের জাভার যে মেইন আমরা কোডগুলো মানে ক্লাসগুলো যে ইউজ করি, ডিফল্ট মেথডগুলো থাকে, বিভিন্ন লাইব্রেরি থাকে অটোমেটিক্যালি, যেগুলো লাইব্রেরিগুলো আমাদের লিখতে হচ্ছে না কোড। আমাদের বড় বড় ডেভেলপাররা কিন্তু আমাদের জন্য এটি খুব ইজি করে রাখছে যে আমরা ইজিলি সেই লাইব্রেরিগুলো ইউজ করে জাস্ট 2-1 লাইনে কোড লিখে কিন্তু পুরো আইডি আমরা পুরো লাইব্রেরি সব কোডগুলো কিন্তু ইউজ করতে পারতেছি। সেক্ষেত্রে কিন্তু আমাদের বারবার এই লাইব্রেরি কোডগুলো কিন্তু আমাদের লিখতে হচ্ছে না। তো এই সব কিছুই মানে একটা পুরা হোল প্যাকেজ যখন থাকে, তখন প্যাকেজটাকে যখন আমরা বিল্ড করে যখন আমরা ডিবাগ করে যখন এটাকে আমরা এপিকেতে কনভার্ট করে দিই, তখন কিন্তু সব কিছু সমন্বয় কিন্তু এপিকেটা থাকে, এপিকের মধ্যে কিন্তু সব কিছু থাকে। তো এই সব কিছু সমন্বয়ের কাজটা কিন্তু করে থাকে এই বিল্ড অটোমেশন টুল। আমরা যেমন গ্রেডেল টুল যেটা ইউজ করি আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওতে, এই ধরনের অনেক পপুলার বিল্ড টুল আছে যেগুলো আমরা পরবর্তীতে ইউজ করব। তো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা ইক্লিপস আইডি ইনস্টল করব এবং এটিতে ফার্স্ট আমরা কীভাবে জাভা প্রোগ্রাম রান করব। তো আমরা যেহেতু অ্যান্ড্রয়েড স্টুডিও নিয়ে কাজ করব, তো এই অ্যান্ড্রয়েড স্টুডিও নিয়ে কাজ ডেভেলপমেন্টে যাওয়ার আগে আমরা জাভা নিয়ে আমাদের যে মডিউলটা আছে সেই মডিউলের সব কিছু কাজে আমরা এখন থেকে ইক্লিপসে করব। তো ওকে, ফার্স্টে আমি ইক্লিপসের জন্য আপনি জাস্ট আমার ব্রাউজারে গুগল থেকে আমি জাস্ট ইক্লিপস ডাউনলোড লিখে সার্চ করলাম। তো দেখুন ইক্লিপসে মেইন যে সাইটটি সেটি চলে এসেছে। তো এখান থেকে আমরা সাইটটিতে ঢুকি। তো আমাদের এই সাইটটি চলে এসেছে। তো এখান থেকে আমরা ইক্লিপসের সাইটের মধ্যে আপনি দেখতে পারবেন যে এখানে গেট ইক্লিপস ফোটন। তো এটা হচ্ছে ইক্লিপসের লেটেস্ট ভার্সন। এর আগে ইক্লিপসের অনেকগুলো, আপনারা যদি আগে কেউ কাজ করে থাকেন আপনারা দেখবেন ইক্লিপসের অনেকগুলো ভার্সন আছে নিয়ে আপনারা কাজ করেছেন। ইক্লিপস লুনা, তারপর হচ্ছে ইক্লিপস নিয়ন, ইক্লিপস অক্সিজেন। তো যেহেতু ফোটন যেহেতু লেটেস্ট আমাদের ভার্সন, তো এটি আমি এখান থেকে ডাউনলোড করে নিব। তো আমি জাস্ট আপনাদের সুবিধার জন্য আমি আগে থেকে এটা ডাউনলোড করে রেখেছি ফোটন, আপনারা জাস্ট এখান থেকে নামিয়ে নেবেন। তো আসলে তো এখান থেকে দেখুন আমি এখান থেকে ইক্লিপসের ফোটন এই ভার্সনটি লেটেস্ট এটি নামিয়ে রেখেছি। তো এখান থেকে আমরা তো যখন আমাদের এটি ইনস্টল আপনারা যখন ডাউনলোড করে ফেলবেন তখন এটি জিপ ফাইল আকারে নামবে। তো এখান থেকে আমরা জাস্ট এক্সট্র্যাক্ট করে নেব জিপ ফাইলটাকে। তো দেখুন আমি এখান থেকে ইক্লিপস ফোটন এটাকে আমি এক্সট্র্যাক্ট করে নিচ্ছি। এক্সট্র্যাক্টিং এটি প্রায় শেষ। আচ্ছা, এখান থেকে তো আমি এখন ইক্লিপস ফোটনে ঢুকে আমি এখান থেকে এটিকে সরাসরি রান করতে পারবেন আপনারা, এক্ষেত্রে কোনো সেটআপের প্রয়োজন নেই। এটি জাস্ট একটু টাইম নিচ্ছে যেহেতু আমি একবারে ফার্স্ট ওপেন করতেছি, তো এরপরে থেকে আসলে এতটা টাইম নেবে না। ওকে, আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের ইক্লিপস আইডি ইন্টারফেসটা।
তো এখান থেকে ফার্স্টেই আমি একটি প্রজেক্ট ক্রিয়েট করব, নিউ থেকে জাভা প্রজেক্ট। তো এই জাভা প্রজেক্টের নাম দিলাম আমরা ফার্স্ট। ওকে, তো এখান থেকে আমি একটু আপনাদের জাস্ট একটু বলে নিই, জেআরই যেটি আপনি দেখতে পাচ্ছেন, ইউজ অ্যান্ড এক্সিকিউশন এনভায়রনমেন্ট জেআরই। তো এখান থেকে জাভা এসি 1.8 দেওয়া আছে। যেহেতু আমরা জাভা এসি 1.8টা আমরা আমাদের পিসিতে ইনস্টল করেছিলাম, আমি আগের টিউটোরিয়ালে আমি দেখেছিলাম কীভাবে আপনার জেডিকে ইনস্টল করবেন। তো ওই লোকেশনটা আসলে ওই জেআরইটা এখানে দেওয়া হচ্ছে। আপনার ইচ্ছা করলে এখান থেকে প্রজেক্টের জন্য স্পেসিফিক যে জেআরইটা দেওয়া আছে এটাও আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। তো এখান থেকে আমি নেক্সটে যাই। ওকে, তো এই ফার্স্ট নামে আমার একটি প্রজেক্ট হচ্ছে, এবং এই জাভাতে প্রত্যেকটা প্রজেক্টের মধ্যে এসআরসি নামে একটি ফাইল থাকবে, সোর্স ফাইল। এই সোর্স ফোল্ডার এটির মধ্যে আপনি আপনার ক্লাসগুলোকে রাখবেন। তো এখান থেকে আমি ওপেন করলাম, জাস্ট ওয়েলকাম, এটি আমি কেটে দিই। ওকে, তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের টোটাল ইন্টারফেসটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তো এই দেখুন, এই ফার্স্ট টাইমে আমাদের যে প্রজেক্টটি, এবং এটির ভিতরে আপনি এখান থেকে দেখবেন জেআরই সিস্টেম লাইব্রেরি। এই যে আমি বলেছিলাম যে প্রথমে যে বিল টুলের কাজগুলো কি, দেখুন এই আইডির মধ্যে জেআরই সিস্টেম লাইব্রেরির মধ্যে সব কিছু কোডগুলো দেওয়া আছে, লাইব্রেরিগুলো দেওয়া আছে। তো প্রতিবার যখন জেডিকেটার নতুন নতুন ভার্সন আমরা ইউজ করব, তো প্রতিবার কিন্তু লাইব্রেরিগুলো আপডেট হবে। তো আপাতত আমাদের এখানে জানা দরকার নেই, আমরা জাস্ট এই সোর্স ফোল্ডারের মধ্যে আমরা একটি ক্লাস ক্রিয়েট করব। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই ক্লাসটা থাকবে হচ্ছে আমাদের এই সোর্স ফোল্ডার, যেটা হচ্ছে প্যাকেজের নাম আছে ফার্স্ট। এই প্যাকেজের ভিতর সোর্স নামে যে ফোল্ডারটা আছে এর ভিতর থাকবে। তো এখান থেকে আমাদের প্যাকেজটা দিতে হবে। তো আমি জাস্ট ব্রাউজ করে ডিফল্ট প্যাকেজ। ওকে, আমি জাস্ট একটি তো এখান থেকে আমি ক্লাসের নেমটি দিলাম হ্যালো। তো এখান থেকে আমি জাস্ট এগুলো উঠিয়ে দিলাম। এখানে কিন্তু অটোমেটিক্যালি পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং আর্গুমেন্ট এগুলো দেওয়া আছে। তো আমি জাস্ট এটুকু এখানে ফার্স্টেই বলে নিই, যদি আমি এখানে টিক দিতাম তাহলে এই কোডটি অটোমেটিক জেনারেট হয়ে যেত আমাদের এই যখনই আমরা ওপেন করবো এটিকে। এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বিভিন্ন মডিফায়ার আছে, পাবলিক, প্যাকেজ। এই মডিফায়ারে আমি জাস্ট আমাদের পরে একটা লেকচার দিব আমি, যেটা হলো জাস্ট শুধুমাত্র মডিফায়ারের উপর, কীভাবে আমরা অ্যাক্সেস মডিফায়ারগুলো কীভাবে কাজ হবে এবং কোনটার কী কাজ। তো এই কারণে জাস্ট আমি এখন এটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি না। তো অ্যাবস্ট্রাক্ট, ফাইনাল এগুলো সবই আমরা আসবো একটা একটা করে। তো এখানে জাস্ট সুপার ক্লাস, যেটা আমি প্রথমেই বলেছি জাভাতে সুপার ক্লাস হিসেবে java.lang.object, এবং এই ক্লাসটা যদি আমরা ইম্পোর্ট করি, যদি ইউজ করি, তো এই ক্লাসের মধ্যে আমরা সব ধরনের ক্লাসই এই ক্লাসের মধ্যে ইনক্লুড। এই জন্য একটি সুপার ক্লাস, মাস্টার ক্লাস এটিকে বলা হয়ে থাকে। তো আসলে আমরা এখান থেকে ওপেন করি, ফিনিশ। তো দেখুন এখানে অটোমেটিক্যালি আমার যে হ্যালো নামে যে জাভা ক্লাসটি ক্রিয়েট করেছি, তো এই hello.java এটি কিন্তু অটোমেটিক্যালি চলে এসেছে। আমরা যখন প্রথমে জাস্ট সিম্পল নোটপ্যাডে করেছি, তখন কিন্তু আমরা জাস্ট সেভের সময় কিন্তু আমরা দিতে হয়েছে যে হ্যালোর পর ডট দিয়ে জাভা দিতে হয়েছে। এই জিনিসগুলো কিন্তু কম্পাইলার আইডি কিন্তু অটোমেটিক্যালি জিনিসগুলো করে দেয়। তো এখন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি পাবলিক ক্লাস হ্যালো। তো পাবলিক, আপনাদের ফার্স্টে কোশ্চেন হতে পারে কেন আমি পাবলিকটা আসলে দিচ্ছি। তো এইটা নিয়ে আমি জাস্ট একটু পরে ডিসকাস করবো কেন। এখন জাস্ট আপনার এটি দেখুন, ঠিক আছে, পাবলিক এটা দেওয়া আছে। আমরা এখানে ক্লাস নেম হ্যালো, তো এখানে আমরা কোডটা লিখে ফেলি, আমাদের পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, দেওয়ার পর আমরা দিচ্ছি স্ট্রিং আর্গুমেন্ট সেকেন্ড ব্র্যাকেট। তো এখন দেখুন এখানে কিন্তু আমরা সেকেন্ড ব্র্যাকেটে জাস্ট একটা দেওয়ার পর ইন্টার দিলে কিন্তু অটোমেটিক্যালি পরের সেকেন্ড ব্র্যাকেট কিন্তু চলে আসছে। এক্ষেত্রে কিন্তু আমাদের ভুল হওয়ার কোনো ওয়ে নেই। বাট আমরা যখন সিম্পল নোটপ্যাডে করতাম তখন কিন্তু এই ধরনের ভুল হওয়ার পসিবিলিটি ছিল, যে আমরা একটা কালি ব্রেস দিলাম বাট আমরা লাস্টে কালি ব্রেসটা ক্লোজ করতে ভুলে গেছি। তো ফার্স্টে আমি এখানে একটু প্রোগ্রাম লিখি, system.out.println। এটি দেওয়ার পর আমরা এখানে লিখব হ্যালো ওয়ার্ল্ড। এবং দেখুন এখানে একটু ভুল দেখাচ্ছে। এই ভুলটা আসলে কি দেখাচ্ছে আমি এখান থেকে দেখতে পারবো যে কি ভুল দেখাচ্ছে। জাস্ট সিম্পলি চেঞ্জ টু প্রিন্ট অর প্রিন্ট এলএন। ওকে,
এটাই দিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কি ধরনের ভুলটা করেছিলাম। এটি দেখি, দেখেন আমি জাস্ট প্রিন্টে জাস্ট সিম্পলি টিটা দিই, এটির কারণে কিন্তু আসলে ভুলটা আমার দেখাচ্ছিল। তো এখন আমরা এই প্রোগ্রামটিকে রান করব। তো এখানে ইন্টারফেসটা সম্পর্কে আমি কিছু বলে থাকি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন রিফ্যাক্টর, তারপর হচ্ছে বিভিন্ন সোর্স, ন্যাভিগেট, বিভিন্ন ধরনের এখানে টুলসগুলো আছে, প্রত্যেকটাই নির্দিষ্ট স্পেসিফিক কাজ আছে। তো আমরা এখান থেকে সরাসরি যখন প্রোগ্রামটি রান করব, তো আমরা এখান থেকে সরাসরি প্রোগ্রামটি রান করতে পারি। রান অ্যাজ জাভা অ্যাপ্লিকেশন, এখান থেকে আমরা ইজিলি রান করব। তো এই হ্যালো আমি এটা টিক দেওয়া আছে, তখন ওকে করি। এই দেখুন এখানে কনসোলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আউটপুটটা হ্যালো ওয়ার্ল্ড। খুব ইজিলি এখানে আমাদের কোনো কম্পাইল করার দরকার হচ্ছে না, রান জাস্ট শুধু রানে ক্লিক করলেই কিন্তু সে অটোমেটিক্যালি ফার্স্টে কম্পাইল করে এরপর কিন্তু রান হয়ে যাচ্ছে ডিরেক্টলি। তো এখন আমি জাস্ট আর একটু আপনাদের দেখাই। আমি যদি জাস্ট এখানে হ্যালো ওয়ার্ল্ডের জায়গায় অন্য কোনো কিছু দিই, হ্যালো অ্যান্ড্রয়েড ডেভেলপার, সরি, ওকে, জাস্ট রান। আমি যদি অলওয়েজ দিই তো প্রতিবার এটা দিতে হবে না, বাট আমি অলওয়েজটা এখন দিচ্ছি না। যদি আপনার মাল্টিপল ক্লাস ইউজ করেন তো আপনি ওই ধরনের কোন ক্লাসে রান করতে যাচ্ছেন তো এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারবেন। তো এই দেখুন হ্যালো অ্যান্ড্রয়েড ডেভেলপার। তো আজকে আমরা দেখলাম যে ইক্লিপস আইডি কিভাবে আমরা ডাউনলোড করে ইনস্টল করার পর আমরা কিভাবে এটিতে জাভা প্রোগ্রাম রান করব। তো আজকের মতো এখানেই আমাদের আমরা নেক্সট লেকচারে আমরা দেখব কিভাবে আমরা ইক্লিপস আইডির মাধ্যমে ছোট ছোট জাভা প্রোগ্রামগুলো ইজিলি রান করতে পারবো, এবং আমরা ডিফারেন্ট টাইপ অফ ক্লাস ইম্পোর্ট করা, কীভাবে ইম্পোর্ট করে যে কাজগুলো করতে হয় সেই জিনিসগুলো সম্পর্কে জানবো। ওকে, আজকের মতো এখানেই, থ্যাংক ইউ।